নমস্কার। গল্পে গল্পে একান্তে কিছুক্ষণ চ্যানেলের আমি তৃপ্তি আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন নেহারঞ্জন গুপ্তর লেখা উপন্যাস বকুলগন্ধে বন্যা এলো। আজ শুনবেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। চলুন শুরু করি তাহলে। সেই দিন থেকেই মিনতি লক্ষ্য করল ও বাড়িতে রতিনবাবুর আসা যাওয়াটা যেন একটু ঘন ঘন হচ্ছে। সরোজিনীর ঘরে বসে দুজনার পরামর্শ চলে। এদিকে চিন্তায় দিশাহারা হয়ে পড়ে মিনতি। তার সদা হাস্য আনন্দোৎফুল্ল কচি মুখখানিতে একটা চিন্তার ছায়া পড়ে। ব্যাপারটা সরোজিনীরও দৃষ্টি এড়ায় না। কি হয়েছে তোর মিনু? দিনকে দিন মুখটা এমন শুকিয়ে যাচ্ছে কেন রে? সরোজিনী সুদান। কেন, কি আবার হবে? একবার মিনতি ভাবে স্পষ্টই সরোজিনীকে সে জিজ্ঞাসা করবে, কিন্তু সাহস হয় না। অথচ ভেবে ভেবেও কুল কিনারা পায় না। আসল কথা, ইদানিং সরোজিনীকে মিনতি যেন রীতিমতো ভয় করতেই শুরু করেছে। এমনি করেই আরও একটা মাস কেটে গেল। তারপর একদিন দ্বিপ্রহরে সরোজিনী মিনতিকে তার ঘরে ডেকে পাঠালেন। ডাকছিলে মা? হ্যাঁ, আয় বস, তোর সঙ্গে কয়েকটা কথা আছে। ভয়ে ভয়ে মিনতি সরোজিনীর মুখের দিকে তাকালো। কি কথা বলতে চান সরোজিনী তাকে? বিয়ে করবি? অবাক বিস্ময়ে তাকায় মিনতি সরোজিনীর মুখের দিকে। কি রে হাঁদা মেয়ে, কথা জবাব দিচ্ছিস না কেন? বয়স হয়েছে, বিয়ে করবি না? মিনতি তবু নির্বাক, ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে তখনও সরোজিনীর মুখের দিকে। সরোজিনী আবার নিজে থেকেই বলেন, শোন, পরশু দোল পূর্ণিমা রাত্রে তোর বিয়ে ঠিক করেছে আমি। বিয়েতে তুই কি কি শাড়ি গয়না চাস একটা লিস্টই করে দিস, সব আনিয়ে দেব। তুমি তুমি আমার বিয়ে দেবে মা? এতক্ষণে কোনো মতে কথাগুলো বলে মিনতি। তা বয়স হলো তোর, বিয়ে দেব না? শুনে খুব আনন্দ লাগছে না রে? সহসা লজ্জায় মিনতির সমস্ত মুখখানা রক্তিম হয়ে ওঠে। তাকাতে পারে না আর সরোজিনীর দিকে। মাথাটা নিচু করে নেয় মিনতি। তারপরই কম্পিত পদে ঘর থেকে বের হয়ে সোজা একেবারে নিজের ঘরে এসে ঢোকে। বিয়ে? তার বিয়ে? ঘরের আসছে সামনে এসে দাঁড়ায় মিনতি। ওগো মিনুরানি, তোমার যে বিয়ে! রাঙা টুকটুকে বর আসবে টোপর মাথায় দিয়ে। আনন্দে চোখের কোণে জল এসে যায় মিনতি। সরোজিনী তাহলে তাকে দেহপর্ণা করছে না? ছি ছি, কি অবিচার করেছে সে সরোজিনীর প্রতি! মা তাকে এত ভালোবাসে? যার সঙ্গে তার বিয়ে সে কেমন দেখতে কে জানে। আজ বাদে কাল পরশুই বিয়ে। শাঁখ বাজবে, উলু দেবে, মালা বদল, চার চোখের মিলন। দরু দরু কেঁপে ওঠে মিনতির বুকটা। ওগো প্রিয়তম, সত্যি তাহলে তুমি আসছো? সেই রাতটা ঘুমোতে পারে না মিনতি। বারবার ঘুমটা ভেঙে যান। মাঝখানে মাত্র একটা দিন, এত বড় শুভ সংবাদটা মা তাকে এত দেরি করে দিলেন কেন বুঝতে কিছুতেই যেন পারে না মিনতি। তবু পরের দিন সকালেই ভেবে ভেবে খুঁটিয়ে খুঁটিয়ে একটা লিস্ট করে দেয়। সরোজিনী টাকা দিয়ে লোক পাঠিয়ে সব কিনে এনে দেন। রাশিকৃত বাক্স ও নানা আকারের প্যাকেট এনে মিনতির সামনে ফেলে দিয়ে সরোজিনী বলেন, নে দেখ, তোর সব কিছু এসেছে তো? রতিনবাবু সঙ্গে সঙ্গে এসে ঘরে ঢুকে বলেন, এ আর কি, যে রূপ নিয়ে তুমি জন্মেছ এমন কত রাশিকৃত প্রত্যহ তোমার পায়ের উপর এসে লুটিয়ে দিয়ে সবাই ধন্য হবে। রতিনবাবুর তখনকার কথাটা যেন মিনতির কানে গিয়েও যায় না। চারিপাশে ছড়ানো তার শাড়ি গহনা ও প্রসাধন দ্রব্যগুলোর দিকে সে সতৃষ্ণ নয়নে চেয়ে চেয়ে যেন বুঁদ হয়ে গিয়েছে। রাতারাতি সে যেন রানীর ঐশ্বর্য তার হাতের মুঠোর মধ্যে পেয়েছে। হাসতে হাসতে এক সময় রতিনবাবুকে নিয়ে সরোজিনী ঘর থেকে বের হয়ে যান। আর মিনতি অভিভূতের মতো চারপাশে তখনও তার করায়ত্ত ঐশ্বর্যের দিকে নেশা ভরা চোখে চেয়ে থাকে। পৃথিবীটা এত সুন্দর, জীবনে এত মাধুর্য নেই, এ কথা কি সে কখনো ভেবেচিন্তে পড়বে? মধুময় এ জীবন, মধুময়, শুধু বুঝি আনন্দ আর শুধু বুঝি গান। পরে রাত্রে এলো সেই পরম লগ্ন। নিচের তলায় মেয়েরা যারা কোনোদিন ওপরে আসতো না, গত 4 বছরে কখনো যাদের মিনতি ওপরে আসতে দেখেনি, তারা সব সেজে গুজিয়ে একে একে উপরে এলো। খিলখিল করে সব হাসে, অশ্লীল সব ইয়ার্কি দেয়। মিনতির যেন গা কেমন ঘিন ঘিন করে। নিচের তলার মেয়েরাই তাকে নানা প্রসাধনে সাজিয়ে দেয়। একজন ওদের মধ্যেই মিনতিকে সাজাতে সাজাতে বলে, মাইরি, কি চেহারা তো! আমাদেরই মাথা পড়ে যাচ্ছে, তা পুরুষ তো তোর চাকর হয়ে থাকবে।
ভালো লাগে না শুনতে ওই সব বিশ্রী নোংরা কথাগুলো। তবু মিনতি চুপ করে থাকে, ভাবে হয়তো বা ওই রীতি। মনকে সান্ত্বনা দেবার চেষ্টা করে মিনতি। আর একটা কি দুটো রাত বই তো নয়। তারপরে তো সে চলে যাবে স্বামীর সঙ্গে শ্বশুর ঘরে। স্বামী তার প্রিয়তম। এতদিনে বুঝি তার সমস্ত চিন্তা ভাবনার অবসান হতে চলেছে। যে অনিশ্চয়তার মধ্যে সে দিশেহারার মতো কোনো কূল কিনারা খুঁজে পাচ্ছিল না, আজ এতদিনে তার ভাগ্যদেবতা তাকে নিশ্চয়তার আশ্বাস এনে দিয়েছে। সে যেন নিজেকে খুঁজে পেয়েছে। ভবিষ্যতের মধুর স্বপ্ন বর্তমানের সব কিছুই যেন মিনতিকে ভুলিয়ে দেয়। ভীরু চোখের পাতা যেন কিছুতেই খুলতে চায় না। চোখ মেলে তাকাতে পারে না মিনতি। সামান্যই অনুষ্ঠান, সামান্যই মন্ত্র, বলতে গেলে যেন কিছুই নয়। কোনো মতে নমো নমো করে 4 হাত এক করে দিল। কয়েকটা কঠিন কঠিন সংস্কৃত শব্দ কেবল কানে এসেছিল মিনতি। আধ ঘন্টার মধ্যেই বিয়ের পাট চুকে গেল। বরের সঙ্গে সঙ্গে তারপর মিনতি তার ঘরে এসে ঢুকল। বাইরে থেকে ঘরের দরজাটা টেনে দিতে দিতে কে যেন পুরুষ কণ্ঠে বললে, চললাম রে, কাল সকালে আবার দেখা হবে। বইয়ের সঙ্গে ভালো করে আলাপ কর। শয্যার পাশে দাঁড়িয়ে পাথরের মতো অবগুণ্ঠনের তলায় মিনতি তখন কেবলই ঘামছে। ঘরের মধ্যে স্বল্প শক্তির একটা নীল বিদ্যুৎ বাতি জ্বলছিল। সেই মৃদু আলোয় দামি সিল্কের শাড়ির অবগুণ্ঠনের আড়াল থেকে ভীরু চোখের দৃষ্টি তুলে একবার দেখবার চেষ্টা করে মিনতি। কিন্তু কিছুই দেখতে পায় না। কেবলই মনে হয় আগাগোড়াই সবটা স্বপ্ন নয় তো। ঘুমিয়ে ঘুমিয়ে সে একটা স্বপ্ন দেখছে না তো? হঠাৎ স্বপ্নটা ভেঙে যাবে না তো? ঘরের মধ্যে সে একা, না সত্যি আর কেউ আছে? কিন্তু কারোর তো কোনো সাড়া শব্দই পাওয়া যাচ্ছে না। অথচ চোখ তুলে তাকিয়ে ভালো করে দেখবারও সাহস হয় না মিনতি। কি একটা অজানিত আশঙ্কায় বুকের ভেতরটা খালি তখন থেকে কাঁপছে আর কাঁপছে। একটা মৃদু পদশব্দ পাওয়া গেল। তারপরই দুখানি পা এগিয়ে আসছে, পা দুটি তারই দিকে বুঝি। কাছে, আরও কাছে। এবারে একেবারে সামনাসামনি এসে পা দুটো থামল। তারপরই কে যেন 2 হাতে তার অবগুণ্ঠনটি তুলে দিল। ভীরু চোখের পাতা যেন আপনা হাতেই বুঝে গেল মিনতির। চোখ খুলবে না, চাইবে না আমার দিকে। কণ্ঠস্বর তো নয়, যেন সঙ্গীতের দুটি চরণ। সুরে সুরে ঝড়কৃত কয়েকটি কথা। এত মিষ্টি কথা কি মানুষে কখনো বলতে পারে? কই, চাও আমার দিকে। আবার সেই প্রাণ নিংড়ানো অনুরোধ, আবার সেই গানের সুর। শেষ পর্যন্ত চোখের পাতা খুলতেই হয় মিনতিকে। ঘরের সেই নীল আলোয় তাকায় সামনের দিকে। প্রশস্ত ললাট, রুক্ষ এলোমেলো মাথার চুল, দুটি জোড়া ভুরুর মাঝখানে দীর্ঘ একটি ক্ষতচিহ্ন। ক্ষতচিহ্ন নয়, মনে হলো যেন রাজ দিল। টানা টানা দুটি চক্ষু, পুরো ওষ্ঠ, ওষ্ঠের ওপরে সূক্ষ্ম একটি গোফে রাখা। কি নাম তোমার? মিনতি। ডাকনাম মিনু। মিনু, আমিও তোমাকে মিনু বলেই ডাকব। কেমন? মৃদুভাবে ঘাড় নেড়ে সম্মতি জানায় মিনতি। আশ্চর্য! কি? মৃদু কণ্ঠে প্রশ্ন করে মিনতি। টাকার আমার অভাব ছিল সত্যি, আর সুবোধ যখন বিয়ের কথা বলেছিল সেই টাকার লোভেই রাজি হয়েছিলাম, তাও সত্যি। কিন্তু টাকার সঙ্গে সঙ্গে যে তোমাকে পাবো, এ সত্যিই আমার স্বপ্নেরও বুঝি অতীত ছিল। কেন? প্রশ্নটা করে ভীরু দৃষ্টিতে তাকায় মিনতি তার স্বামীর মুখের দিকে। কেন? মৃদু হাসল সে। আমার ওপরে আপনি রাগ করেননি তো? রাগ কেন বলো তো? আপনি বিশ্বাস করুন, একটু আগে আপনি যা বললেন সেসব কিছুই আমি জানি না। তোমার মা যে আমাকে টাকার লোভ দেখিয়ে তোমাকে বিয়ে করতে সম্মত করিয়েছিলেন, সে সম্পর্কে কিছুই তুমি জানো না? না। আশ্চর্য! তোমার মা আমার সঙ্গে করার করেছিলেন। করার? হ্যাঁ, বলেছিলেন তোমাকে শুধু আমাকে বিয়েই করতে হবে। স্ত্রীর কোনো দায়িত্বই নাকি জীবনে আমাকে নিতে হবে না। এমনকি ইচ্ছা করলে আবার আমি বিয়েও করতে পারি। আপনি আপনি কি তাহলে আমাকে ত্যাগ করে আবার বিয়ে করবেন? না মিনু, তোমাকে দেখার আগে মনে আমার যাই থাক না কেন, আজ থেকে তুমিই হলে আমার স্ত্রী। যেন আর কখনো দ্বিতীয় নারী আমার জীবনে আসবে না। সত্যি? সত্যি বলছেন? 2 হাতে সেদিন পর মুহূর্তেই মিনতির স্বামী মিনতিকে বুকের একেবারে মাঝখানটিতে টেনে নিয়ে বলে, হ্যাঁ, এর চাইতে বড় সত্য জীবনে আর আমার কিছুই নেই যেন। ঠিক সেই সময় দরজাটা খুলে গেল ঘরে। সরোজিনী এসে ঘরে প্রবেশ করলেন।
আয় মিনতি, তোদের খাবার দেওয়া হয়েছে, এসো বাবা, রাত অনেক হলো, এবারে খাওয়া দাওয়া সেরে ঘুমাবে। সে রাত্রে মিনতির খাওয়ার ইচ্ছে একটুও ছিল না, কিন্তু সরোজিনী শুনলেন না। শেষ পর্যন্ত কিছু মিষ্টি খেয়ে দুজনে 2 গ্লাস শরবত খেয়ে ঘরে ফিরে এলো। দুজনারই ইচ্ছে ছিল সে রাতটা তারা ঘুমাবে না, জেগেই রাতটা কাটিয়ে দেবে। কিন্তু আধ ঘন্টার মধ্যেই যে কি ঘুমই মিনতির 2 চোখ ভরে নেমে এলো, কিছুতেই আর চোখ খুলে রাখতে পারে না। করুণ কণ্ঠে মিনতি বলে, বড্ড ঘুম পাচ্ছে যে। মিনতির স্বামী বলে, আমারও, কিন্তু ঘুমাতে যে আমি চাই না মিনু। আমিও চাই না, তবু তারা সে রাত্রে কেউ জেগে থাকতে পারেনি, দুজনাই ঘুমিয়ে পড়েছিল। উহ, কি কাল ঘুমই যে সে রাত্রে তার 2 চোখ ভরে নেমেছিল। হায় রে, যদি না ঘুমাতো। ঘুম ভাঙল পরের দিন সকালে সরোজিনীর ডাকে। মিনু, আর কত ঘুমাবি মা, ওঠ ওঠ, ঘরে যে রোদ এসে গিয়েছে। তবু যেন মিনতির ঘুম ভাঙতে চায় না। অতি কষ্টে চোখের পাতা দুটো টেনে তাকায় মিনতি। ওঠ মা, অনেক বেলা হয়েছে, যা হাত মুখ ধুয়ে চা খাবি আয়। আরও কিছুক্ষণ পরে মিনতি যখন ঘুম ক্লান্ত ভারী চোখের পাতা মেলে চারপাশে তাকালো শয্যার উপর উঠে বসে, প্রথমেই তার মনে হলো কি যেন ঘরের মধ্যে নেই। ঘরটা যেন কেমন খালি খালি মনে হচ্ছে। কি নেই, কেন নেই, প্রথমটাই ঠিক যেন ঘুম ক্লান্ত চেতনার উপলব্ধিতে পৌঁছায় না। কিন্তু সেটা বেশিক্ষণের জন্যও নয়। বুঝতে পারে সে ঘরে তার স্বামী নেই। আশ্চর্য! এত সকালে ঘর ছেড়ে কোথায় গেলেন তিনি? পরক্ষণেই মনে হয় হয়তো মার ঘরেই তিনি আছেন। ক্লান্তি ভরে একটা হাই তুলে দীর্ঘ ঘুমের শিথিল দেহে আড়মোড়া ভেঙে শয্যা থেকে নেমে সোজা চলে যায় মিনতি বাথরুমে। চোখে মুখে ঠান্ডা জল দিতে দিতে একটু একটু করে গত রাত্রির সব কথা মনে পড়ে। জীবনের কালকে রাতটা যেন একটা স্বপ্ন। গল্পে পড়া পরীর দেশ থেকে একটা মধুর স্বপ্ন যেন নেমে এসেছিল জীবনের পাতায়। দুজনেই মনে মনে স্থির করেছিল রাতটা তারা কিছুতেই ঘুমাবে না। মুখোমুখি বসে বসে আর কথা বলে বলে রাতটা কাটিয়ে দেবে। কিন্তু কি ঘুম যে নেমে এলো চোখের পাতায়। সৌন্দর্য একটুখানি হাসি জেগে ওঠে মিনতির ওষ্ঠ প্রান্তে। ছি ছি, কি লজ্জা, কি লজ্জা! কি ভাবলেন তিনি? ঘুমাবে না বলেও সে ঘুমিয়ে পড়েছিল। ঠিক আছে, আজ রাত্রে সে ঘুমাবে না, কিছুতেই ঘুমাবে না। যত ঘুমই আসুক সে জেগে থাকবেই, নিশ্চয়ই জেগে থাকবে, নিশ্চয়ই। ঘরে ফিরে এসে জামা কাপড় বদলাতে বদলাতে আয়নার সামনে দাঁড়িয়ে মিনতি আবার যেন লজ্জায় লাল হয়ে ওঠে। পাশের ঘরে গিয়ে মুখ দেখাবে তাকে ও কেমন করে। তারপর যখন জিজ্ঞাসা করবেন, কি গো মিনু রানী, ঘুমাবে না বলেও ঘুমিয়ে পড়েছিলে যে। কিন্তু পাশের ঘরে এসে পা দিয়েই যেন থমকে দাঁড়ায় মিনতি। কই, ঘরে তো তিনি নেই। টেবিলের ওপরে প্লেটে খাবার, সরোজিনী কাপে চা ঢাললেন। একটা চেয়ারেই বসে রথীনবাবু চায়ের কাপে চুমুক দিচ্ছে। সামনে তার টেবিলের ওপরে পড়ে একটা শূন্য প্লেট। সরোজিনী ডাকে, আয় বস, কাল তো কিছুই খাসনি, আজ কিছু খা। একান্ত অনিচ্ছার সঙ্গে মিনতি গিয়ে একটা চেয়ার টেনে নিয়ে টেবিলের সামনে বসল। কিন্তু কি জানি কেন চা বা খাবার ওর গলা দিয়ে যেন নামতে চায় না। অকারণেই চোখের কোল দুটো জলে ভরে আসে। আকুলি বিকুলি করে তার প্রাণটা সংবাদ পাবার জন্য। কিন্তু কেমন করে শুধাবে সে সেই কথা? কোন লজ্জায় সে জিজ্ঞাসা করবে, তাকে দেখছি না কেন, তিনি কোথায় গেলেন মা? কী রে, খা, কিছুই যে খাচ্ছিস না। সরোজিনী বলেন। মৃদু কণ্ঠে মিনতি কেবল বলে, ইচ্ছা করছে না মা খেতে। সে কি রে, কাল তো কিছুই গোলমালে খাসনি, ভালো লাগছে না, বলে টেবিল থেকে উঠে পড়ে মিনতি। তারপর ক্রমে বেলা গড়িয়ে যায়, দ্বীপ্রহর, সন্ধ্যা, তবু তার দেখা নেই। অসহ্য একটা কাকুতিতে ছটফট করতে থাকে মনে মনে মিনতি। তবে কি তিনি সত্যিই তাকে ফেলে চলে গেলেন? না না, নিশ্চয়ই না। তিনি যে কাল রাত্রে তার হাত দুটি ধরে বলেছে সেই তার স্ত্রী। শেষ পর্যন্ত সন্ধ্যার পর সরোজিনী এসে যখন তাকে গা ধুয়ে সাজগোজ করতে বললেন, তখন আর চুপ করে থাকতে পারে না মিনতি। মা, মিনতি সহসা ডাকে। ঘর ছেড়ে চলে যাচ্ছিলেন সরোজিনী। মিনতির ডাকে ফিরে দাঁড়ালেন, বললেন, কী রে? তাকে
তাকে দেখছি না কেন মা? কাকে রে? পরক্ষণেই বুদ্ধিমতী সরোজিনী ব্যাপারটা বুঝতে পেরে মৃদু হেসে বললেন, ও, কালকে সেই ছেলেটি? হ্যাঁ, ব্যস্ত কি? আজ রাত্রেই আসবে ক্ষণ। আহ! ঘাম দিয়ে যেন জ্বর ছাড়ে মিনতির সরোজিনীর কথায়। সারাটা দিনের সমস্ত দুর্ভাবনা চিন্তা যেন নিমেষে অন্তর্হিত হয়। আনন্দের লঘুপক্ষ মেনে যেন ওর মন নতুন স্বপ্নের দেশে উড়ে চলে। গা ধুয়ে আজ নিজেই নিজের প্রসাধন শুরু করে মিনতি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মনেই কেস রচনা করতে করতে গুনগুন করে গান গায়। শতেক বরষ পরে বধূয়া মিলাল ঘরে, রাধিকার অন্তরে উল্লাস। কপালে এঁকে দেয় ঝোড়ো কুমকুমের টিপ, চোখের কোণে কাজল, ওষ্ঠে লিপস্টিক। রাশিকৃত শাড়ি একটার পর একটা অঙ্গে জড়ায়, কিন্তু কোনোটাই যেন পছন্দ হয় না মিনতি। শাড়ির কোন রঙটি তিনি পছন্দ করেন কে জানে? সাদা, লাল, নীল, সবুজ, জাফরানি, না সিল্ক? অনেক পেঁচে অনেক দেখে একটা ফিকে নীল রঙের সিল্কের শাড়ি পরিধান করে মিনতি। কানে দেয় কর্ণাভরণ, হাতে বলই চুড়ি, কঙ্কণ, গলায় হার। নানান ছাদে ঘুরে ফিরে আরশির বক্ষে নিজের প্রতিবিম্ব দেখে দেখে যেন আঁচ মেটে না। মনে হয় কেবলই কোথায় যেন কি বাকি রয়ে গেল। তার মনোমতো সাজ যেন হয়নি পড়া। তারপর ঘরের মধ্যে পালঙ্কের ওপরে বসে ভেজানো দরজাটির দিকে চেয়ে চেয়ে ব্যাকুল প্রতীক্ষায় প্রহর গোনা। ঢং ঢং ঢং। রাত্রি 10টা বাজবার একটু পরেই সহসা ঘরে ভেজানো দরজাটা গেল খুলে। সঙ্গে সঙ্গে ভীরু সলজ্জ চোখের দৃষ্টি মিনতির আপনা থেকেই যেন বুঝে আসে। ছি ছি, উপযাচিকার মতো সে জানিয়ে দেবে নাকি এতক্ষণ তারই প্রতীক্ষায় সে সেজে বুঝে বসে আছে? একটা মধুর সম্বোধন, একটা মধুর স্পর্শের লোভে প্রতীক্ষায় ব্যাকুল স্বেদসিক্ত দেহটা তার রোমাঞ্চিত, শিহরিত হয়ে ওঠে। মৃদু পায়ের শব্দ শোনা যাচ্ছে। গত রাত্রির মতোই ঘরের দরজাটা বন্ধ করার শব্দটা শোনা গেল। এতক্ষণ অদর্শনের অভিমানে, প্রতীক্ষার আনন্দে একটিবারও যে কথাটি মনে পড়েনি, সহসা ঘরের মধ্যে পদশব্দে সেই কথাটিই যেন মনে পড়ে গেল মিনতি। বইতে পড়েছে সে, বিবাহের পরের রাত্রিই তো কাল রাত্রি। আজ রাত্রে তো স্বামী স্ত্রী পরস্পরের মুখ দেখতে নেই। তবে সব দেখে শুনেও মা এ কী করলেন? তবে তবে কি সে ফিরিয়ে দেবে? বলবে কি, প্রিয়তম, আজ নয়, আজকে রাতটা কাল রাত্রি। কিন্তু ততক্ষণে পদশব্দ একেবারে কাছাকাছি এসে গিয়েছে। বা চমৎকার, চমৎকার সেজেছ তো রানী। অপরিচিত পুরুষকণ্ঠে বিদ্যুৎ পৃষ্ঠের মতোই যেন পর মুহূর্তে সব কিছু ভুলে পরিপূর্ণ দৃষ্টি তুলে সামনের দিকে তাকাতেই পাথর হয়ে গেল বুঝি মিনতি। নিজের অজ্ঞাতেই অস্পষ্ট ভয়ার্ত একটা আর্তচিৎকারের মতোই কণ্ঠ দিয়ে তার একটিমাত্র শব্দ, একটিমাত্র প্রশ্ন বের হলো, কে? কে? একেবারে অতি নিকটে দাঁড়িয়ে নাদুস নুদুস চেহারা, দামি ধুতি পাঞ্জাবি পরিহিত ইয়াক গোপ এক অপরিচিত পুরুষ। দু চোখের দৃষ্টি তার বন্য লালসায় যেন মিনতি সর্বাঙ্গ লেহন করছে। কে বলার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ায় মিনতি শয্যা থেকে। কে? কে আপনি? এ ঘরে, এ ঘরে কেন আপনি এসেছেন? বলেই চাপা আর্তকণ্ঠে চিৎকার করে ওঠে, মা, মা! হো হো করে কুৎসিত হাসিতে লোকটা যেন উচ্ছ্বসিত হয়ে উঠল। ভয় পেলে রানী? ভয় কি? আমিও তোমাকে ভালোবাসবো। বলতে বলতে চোখের সেই কুৎসিত চাহনি নিয়ে মিনতির সর্বাঙ্গ লেহন করতে করতে লোকটা তার রোমস দুই বাহু বাড়িয়ে এগিয়ে আসে ওর দিকে। বিদ্যুৎ চমকের মতোই যেন সরে যায় বাঁ দিকে মিনতি, লোকটার আলিঙ্গন থেকে নিজেকে বাঁচাতে। লোকটা আবার হা হা করে হেসে ওঠে। ভয় পাচ্ছ কেন সুন্দরী? আমি তোমায় রাজরানী করে রাখব। গাড়ি বাড়ি গয়না সব সব দেব। বলতে বলতে আবার লোকটা এগিয়ে আসে। ছুটে ঘরের এক কোণে চলে যায় মিনতি। চিৎকার করে আবার ডাকে, মা! আরে পাগলি, তোর মাই তো এ ঘরে পৌঁছে দিয়ে গেল। গুনে গুনে 5-5টি হাজার টাকা দিয়েছি না, কাল আবার 5,000 দিতে হবে। লোকটার শেষের কথাগুলো যেন কানে গরম শিশে ঢেলে দিল মিনতি। তবে তবে কি সবই তার মার কারসাজি? মায়েরই ষড়যন্ত্র? তার মাই তাকে ওই নরপিশাচটার হাতে তুলে দিয়েছে?
মিনতি যত লোকটার নাগাল থেকে সরে যাওয়ার চেষ্টা করে, সেও যেন ততই ওকে ধরবার জন্য ব্যাকুল হয়ে ওঠে। কি করবে, কি করবে মিনতি? কি করে ওই পাষণ্ডটার হাত থেকে সে রেহাই পাবে? কোন পথে পরিত্রাণ তার? হঠাৎ মনে পড়ে যায় মিনতির একটা কথা। দোতলার দক্ষিণ দিকে ব্যালকনিটা তার ঘরের সংলগ্ন। তার ঘরের দক্ষিণ দিকে দরজাটা দিয়ে সেই ব্যালকনিতে যাওয়া যায়। চেয়ে দেখল মিনতি, ব্যালকনির দরজাটা তখন খোলাই রয়েছে। লোকটা ততক্ষণে আবার এগিয়ে আসছে তার দিকে। চোখের মনে দুটো যেন বড় ক্ষুধায় জ্বলছে। না না না, যেমন করেই হোক তাকে পালাতেই হবে। ঘরের দরজাটা আগেই খোলবার চেষ্টা করেছিল মিনতি, কিন্তু দরজাটা বাইরের থেকে বন্ধ। তাতে সে আরও বুঝেছিল এসবই তার মা সরোজিনীরই শয়তানি। লোকটা সহসা দু হাত বাড়িয়ে বাহুবন্ধনে ধরে ফেলতেই অনন্য পায়ে মিনতি সজোরে লোকটা ডান হাতের উপরে দাঁত বসিয়ে দিল এবং সঙ্গে সঙ্গে অস্পষ্ট একটা চিৎকার করে লোকটা তাকে মুহূর্তের জন্য ছেড়ে দিতেই একেবারে ছুটে গিয়ে ব্যালকনিতে প্রবেশ করে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিল মিনতি। নিচেই রাস্তা। রাস্তাটা তখন প্রায় নির্জন বললেও অত্যুক্তি হয় না। কোথায় যাবে সে? কিন্তু তখন বুঝি আর অত শত ভাববারও সময় ছিল না। রেলিং টপকে পরক্ষণেই পাগলের মতোই যেন নিচে ঝাঁপ দিল মিনতি চোখ কান বুজে। মন্থর গতিতে একটা ভোটখোলা মোটর গাড়ি এ সময় নিচে রাস্তা দিয়ে যাচ্ছিল এবং একটি মাত্র লোক আরোহী ছিল গাড়িতে এবং সেই চালাচ্ছিল গাড়ি। ঝোপ করে একেবারে মিনতি গিয়ে সেই গাড়ির পিছনে গদির ওপর পড়ল। থতমত খেয়ে লোকটা গাড়ি থামিয়ে দেয় সেই শব্দ শুনে ও একটা ঝাঁকুনি খেয়ে। সহসা ব্রেকটা চাপে। হাতের কনুই ও পায়ে খুব আঘাত লেগেছিল মিনতি, কিন্তু সে কথা ভাববার তখন তার অবস্থা নয়। কোনো মতে সে উঠে বসে। মাথাটা তখনও ঝিমঝিম করছে। এদিকে গাড়ির চালক পিছন ফিরে রাস্তার গ্যাসের আলোয় অপূর্ব সুন্দরী ও দামি বেশভূষায় সজ্জিতা তার গাড়ির মধ্যে এক কিশোরীকে দেখে সবিস্ময়ে বলে ওঠে, কে কে তুমি? ছেড়ে দিন, গাড়ি ছেড়ে দিন, নইলে এক্ষুনি হয়তো ওরা আমাকে ধরে ফেলবে। কিন্তু কে কে তুমি? বলবো, সব বলবো আপনাকে। আগে আপনি আমাকে বাঁচান, ধরতে পারলে ওরা আমার সর্বনাশ করবে। হাঁপাতে হাঁপাতে মিনতি বলে। হঠাৎ ওই সময় ওপরের ব্যালকনিতে একজন মানুষ দেখা গেল। মিনতি আবার করুণ কণ্ঠে মিনতি জানায়, কি করছেন আপনি? চলুন এখান থেকে তাড়াতাড়ি। কি ভেবে এবারে চালক গাড়িতে স্টার্ট দিয়ে গাড়ি ছেড়ে দিল। অনেকটা পথ গাড়ি চালিয়ে অবশেষে গাড়ির চালক একটা বড় পার্কের সামনে এসে গাড়িটা থামালো। এবারে চালক মুখোমুখি তাকালো মিনতির দিকে ঘুরে। রাস্তার ইলেকট্রিক পোস্টের আলো মিনতির চোখে মুখে সর্বাঙ্গে এসে পড়েছে। অনেক রাত, রাস্তাটা একেবারে নির্জন। কে তুমি বলো তো? আর কেনই বা অমন করে নিচে লাফিয়ে পড়েছিলে? যদি আমার গাড়ির ওপর এসে না পড়ে রাস্তায় পড়তে, মরে যে একেবারে ভূত হয়ে যেতে। মিনতি চুপ করে থাকে। শুধু তার চোখের কোল দুটো অশ্রুতে ছলছল করে ওঠে। কি আশ্চর্য, কথা বলছো না কেন? কি নাম তোমার? মিনতি। মিনতি? তা অমন করে দোতলা থেকে লাফিয়ে পড়েছিলে কেন? ভয়ে। ভয়ে? কিসের ভয়ে? একটা লোক আমার সর্বনাশ করবার জন্য। আর বলতে পারে না মিনতি। ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে ওঠে। আরে কাঁদছো কেন? সব কথা খুলেই বলো না। আপনি আপনি আমাকে বাঁচাবেন বলুন। বলতে বলতে জল ভরা চোখে এতক্ষণে ভালো করে তাকালো মিনতি লোকটার মুখের দিকে। 40 থেকে 45-এর মধ্যে লোকটার বয়স হবে। রোগা চেহারা, দাড়ি গোঁফ নিখুঁতভাবে কামানো, পরিধানে স্যুট। সে দেখবক্ষণ। আগে বলো তো ব্যাপারটা কি? মিনতি তখন সংক্ষেপে তার অতীত কাহিনী বলে যায়। গভীর মনোযোগের সঙ্গে সব কথা শুনে লোকটি বলে, তাই তো, তাহলে এখন কি করবে? কোথায় যাবে? আমার স্বামীকে কি আমি খুঁজে বের করতে পারবো না? লোকটি মিনতির ইতিহাস শুনে মোটামুটি ব্যাপারটা বুঝতে পেরেছিল। মৃদু হেসে বললে, তার নাম ধাম ঠিকানা তো কিছুই জানো না, খুঁজে বের করবে কি করে? সে আমি নিশ্চয়ই পারবো, তাকে দেখলেই আমি চিনতে পারবো। এবারেও লোকটি মৃদু হাসল। তারপর বললে, তা সে তো পরের কথা, এখন কোথায় যাবে? আপনি বলুন, কোথায় যাব? আমি বলবো? হ্যাঁ, তাছাড়া কে আর বলবে? কাকেই বা জিজ্ঞাসা করব? তার চাইতে চলো থানায় গিয়ে তোমাকে পৌঁছে দিয়ে আসি। না না, থানায় আমি যাব না। তারা তাহলে নিশ্চয়ই আবার আমাকে তাদের হাতেই তুলে দেবে। না না, তা কেন হবে?
থানাতে সব কথা তুমি বলবে? না, থানায় আমি যাব না। তবে কোথায় যাবে? আপনার বাসায় কয়দিনের জন্য আমাকে একটু স্থান দিতে পারেন না? আমার বাসায়? হ্যাঁ, তারপর আমার স্বামীকে খুঁজে পেলেই আমি চলে যাব। কি ভেবে লোকটি এবারে বললে, বেশ বেশ, তাই না হয় আজকে রাত্রের মতো চলো। লোকটির নাম রতিকান্ত মল্লিক। সিনেমা ও থিয়েটারের অভিনেত্রী যোগান দেওয়াই তার পেশা। গত ৮ বছর থেকে রতিকান্তর ওই ব্যবসা, এবং ব্যবসায় তার বেশ ২ পয়সা উপার্জনও হয়। সিনেমা ও থিয়েটার লাইনে ঘুরলেও রতিকান্তর আজ পর্যন্ত কিন্তু কেউ কোনো তার চরিত্রে বদনাম দিতে পারেনি। ছোট সংসার। রতিকান্ত তার স্ত্রী মল্লিকা, মল্লিকা সন্তানহীনা, রীতিমতো আসবারে মেয়েলোক মল্লিকা, গিন্নি বান্নি প্যাটার্নের চেহারাটি, এবং স্বামী রতিকান্তর ওপরে তার অসাধারণ প্রতিপত্তি। সাদা কথায় রতিকান্ত মল্লিকাকে রীতিমতো ভয় করে, যদিও মুখে সেটা কখনোই সে প্রকাশ করে না, বরং উল্টোটাই বন্ধু মহলে রতিকান্ত গলা উঁচিয়ে প্রকাশ করে। স্ত্রী জাতটাকেই কখনো কোনো ব্যাপারে ইম্পর্টেন্স দিতে নেই, তা হলেই তারা মাথায় চেপে বসবে। বন্ধুরা যদি কখনো প্রতিবাদ করে বলেছে, এটা কিন্তু তোমার ভুল ধারণা রতিকান্ত। ভুল মানে? মেয়েদের ব্যাপার কতটুকু তোমরা জানো? তা তোমারও তো একটিরই এক্সপিরিয়েন্স। বন্ধুটি হয়তো বলেছে, ডোন্ট টক রাবিশ, বলে সারাটা জীবন মেয়েদের নিয়ে কাটিয়ে দিলাম। ওরা হচ্ছে সেই যা লাই দিয়েছ কি 2 দিনেই বলবে তোমাকে গো টু হেল। ওদের কাছে থাকতে হবে স্ট্রং আয়রনের মতো। ওরা যদি বলে ডাইনে চলো, তুমি বলবে নো, টু দ্য লেফট। কিন্তু ঘনিষ্ঠ 2-1 জন যারা রতিকান্তর বাড়ির ভিতরের সংবাদটা জানত, তারা কিন্তু রতিকান্তর কথায় মৃদু মৃদু হাসত। বাহিরে হয়তো প্রচণ্ড ধারায় বর্ষা নেমেছে। রতিকান্ত স্ত্রীকে ডেকে বললে, ওগো শুনছ, 1 কাপ বেশ স্ট্রং করে চা করে দেবে? স্ত্রী হয়তো আদা, মরিচ, তেজপাতা ও মিষ্টি সহযোগে 1 গ্লাস গরম গরম কাপ করে এনে সামনে ধরল। কি মিষ্টির কাপ, খেয়ে নাও, ঠান্ডায় বেশ কাজ দেবে। কিন্তু আমি যে বললাম চা, সকালবেলাতে 1 কাপ চা খেয়েছ, খালি খালি চা খেলে ডিসপেপসিয়া হবে, এবং বলাই নয় সেই কাজ সবটুকু স্বামীকে খাইয়ে ঘরের দরজা জানলা বন্ধ করে একটা উলের কমফর্টার এনে স্বামীর গলায় জড়িয়ে দিয়ে তবে নিশ্চিন্ত। তারপর হয়তো কোনো দিন যদি রাত করে রতিকান্ত ফিরেছে, মল্লিকা সারাটা রাত ধরে প্রশ্নমানে করবে তাকে জর্জরিত। দিন দিন দেখছি তোমার পাখা গজাচ্ছে। মল্লিকা হয়তো বলেছে, তার মানেটা যে কি তাকে আমি বুঝি না বাবু। কথায় বলে ঘে আর আগুন। কি বলছো মল্লিকা? হ্যাঁ, ওইসব ছেলে মেয়েদের নিয়ে কারবার করো আর যাই করো, সন্ধ্যের পরেই ফিরতে হবে যেন। ভয়ে ভয়ে অতঃপর রতিকান্ত চুপ করেই থাকে। কি জানি মল্লিকা যদি বাহিরে যাওয়া একেবারে বন্ধ করে দেয়। গাড়ি চালাতে চালাতেই রতিকান্ত গৃহিণী মল্লিকার কথাই ভাবছিল। একই নতুন একজন হিরোইনের খোঁজে বেশ রাত হয়ে গিয়েছিল। তারপর যদি সঙ্গে করে এত রাত্রে ওই সুন্দরী কিশোরীকে নিয়ে গিয়ে বাড়িতে হাজির করে, মল্লিকা না একটা কেলেঙ্কারি করে বসে, এত রাত্রে চেঁচামেচি করে। মিনতির প্রস্তাবে রাজি হওয়ার অবশ্য আরও একটি কারণ ছিল রতিকান্তর। মেয়েটাকে যদি কাজে লাগানো যায় তো মোটা অর্থপ্রাপ্তি হবে। মনে মনে সে ইতিমধ্যেই কথাটা ভাবতে শুরু করেছিল। অনুচিত রায় তার নতুন বইয়ের জন্য একটি নবাগতা হিরোইন খুঁজছে। এ মেয়েটিকে দেখলে অনুচিতের মাথা একেবারে ঘুরে যাবে। কিন্তু সরাসরি মেয়েটিকে নিয়ে একেবারে বাড়ির মধ্যে তোলা হবে না। বাইরের ঘরে বসিয়ে রেখে আগে মল্লিকার সঙ্গে কথাবার্তা বলে নিতে হবে। তারপর নচেত বিশ্বাস নেই মল্লিকাকে। বাড়ির কাছাকাছি প্রায় এসে রতিকান্ত মিনতিকে সম্বোধন করে বললে, মানে একটা কথা তোমাকে বলতে চাই মিনতি। কি? বাইরের ঘরে তুমি একটু অপেক্ষা করবে, আমার স্ত্রীকে ডেকে এনে আগে তার সঙ্গে তোমার পরিচয়টা করিয়ে দেব। তিনি আমাকে থাকতে দেবেন তো? দেবেন না মানে? নিশ্চয়ই দেবেন। অমন কাইন্ড হার্টেড ব্রড মাইন্ডেড লেডি তুমি বড় একটা দেখোনি। আমার স্ত্রী বলে বলছি না, দেখবে আলাপ হলে। তাছাড়া আমার বাড়িতে তোমাকে আমি স্থান দিচ্ছি, তার বলবার কি থাকতে পারে? আর বললেই বা শুনছে কে? আই ডোন্ট কেয়ার। রতিকান্তর এলোমেলো কথার অর্থ ঠিক ধরতে পারে না মিনতি, তবে জবাবও দেয় না। উত্তেজনায় এতক্ষণ বুঝতে পারেনি, কিন্তু এখন সর্বশরীর বেদনায় যেন টনটন করছিল। বিশেষ করে কনুই আর
পা যেন ব্যথায় ভেঙে যাচ্ছে। ভবানীপুর অঞ্চলে বকুলবাগান রোডের উপরেই রতিকান্তর বাড়ি। বাড়িটা পৈতৃক হলেও নেহাত ছোট নয়। দোতলা বাড়ি, উপর নিচে সর্বসমেত 8খানি ঘর, সংলগ্ন একটি গ্যারেজও আছে। অতগুলো ঘর প্রয়োজন নেই বলে উপরের তলাটা ভাড়া দিয়ে নিচের তলাতেই রতিকান্ত থাকে। গাড়িটা গ্যারেজে তুলে দিয়ে কলিং বেল টিপতেই চাকর হরিয়া এসে দরজা খুলে দিল। বাহিরের ঘরে মিনতিকে বসতে বলে রতিকান্ত ভয়ে ভয়ে অন্দরে গিয়ে ঢুকল নকশবতী দরজাপথ। শয়ন ঘরে আলো জ্বলছে। রতিকান্ত বুঝতে পারে স্ত্রী মল্লিকা তার অপেক্ষায় তখনও জেগে। বসবার ঘরের পাশের ঘরটি রতিকান্তর শয়ন ঘর। মাঝখানে একটি দরজা। ঘরে ঢুকে মধ্যবর্তী দরজার কপাট দুটো ওদিক থেকে টেনে ভিজিয়ে দিলেও পাশের ঘরে যাবতীয় কথাবার্তা মিনতির কানে আসে। মল্লি, এত রাত হলো ফিরতে? হয়ে গেল মানে হঠাৎ একটা অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, মানে একটা মেয়ে। ও, মেয়ে ছেলে নিয়ে ফুর্তি করতে গিয়েছিলে? আহ, কি যে চেঁচাবো না মানে? বললে তুমি ভেবেছ কি? আহ মল্লিকা, মেয়েটি পাশের ঘরে বসে আছে, শুনতে পেলে? কি, একেবারে বাড়িতে এনে তুলেছ? ওই দেখো। বাড়িতে তুলব কেন? আগে শোনোই না ছাই কথাটা। শোনাচ্ছি, দাঁড়াও, দুজনকেই ভালো করে শোনাচ্ছি। মিনতির অবস্থা তখন ন যজ ন তস্ত। কী করবে সে ভেবে পায় না। পরক্ষণেই ঘরের দরজার কপাট খুলে মল্লিকা এসে ঘরে ঢুকল। কিন্তু ঘরে ঢুকেই ভীত শঙ্কিত অথচ ইন্দ্রাণীর মতো সুসজ্জিতা রূপবতী মিনতিকে ঘরের মধ্যে দাঁড়িয়ে থাকতে দেখে হঠাৎ যেন দাঁড়িয়ে যায় থমকে। কয়েকটা মুহূর্ত মুখ দিয়ে তার যেন কোনো কথাই সরে না। ভীরু শঙ্কিত দৃষ্টিতে মিনতি চেয়ে আছে মল্লিকার মুখের দিকে। পিছু পিছু তখন রতিকান্ত এসে দাঁড়িয়েছে মল্লিকার পশ্চাতে। আমাকে 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 তাড়িয়ে দেবেন না দয়া করে, তাহলে তারা আমার সর্বনাশ করবে। আমি প্রতিজ্ঞা করছি, আমার স্বামীর সন্ধান পেলেই আমি এখান থেকে চলে যাব। কান্নাঝরা সুরে মিনতি একটানা কথাগুলো বলে যায় এবং পরক্ষণেই সহসা ছুটে এসে মল্লিকার পায়ের কাছে উপর হয়ে পড়ে। ঘটনার আকস্মিকতায় মল্লিকা যেন কেমন বিহ্বল হয়ে যায়। মেয়ে মানুষ সে, মিনতিকে বুঝতে তার দেরি হয় না। আহা, ওঠো ওঠো। তাড়াতাড়ি হাত বাড়িয়ে সস্নেহে মল্লিকা মিনতিকে তুলে ধরে। কি নাম তোমার? মিনতি। স্বামীর কথা তোমার কি বলছিলে? বিয়ে হয়েছে? ওই সময় রতিকান্ত বলে ওঠে, সে অনেক কথা মল্লিকা, একটা লোমহর্ষক ব্যাপার। তুমি যাও তো পাশের ঘরে। না মানে আমি বলছিলাম কি, কিছু বলতে হবে না, যাও, রাত অনেক হয়েছে। হাত মুখ ধুয়ে টেবিলে বসো গিয়ে, আমি আসছি। স্বামীকে কথাগুলো বলে এবারে মল্লিকা মিনতির দিকে ফিরে তাকায়, বলে, চলো ভেতরে চলো, তোমার কথা সব শুনব ক্ষণ। অতঃপর মল্লিকায় মিনতির হাত ধরে ভিতরে গিয়ে প্রবেশ করে। রতিকান্তকে খাইয়ে শয্যায় পাঠিয়ে দিয়ে মল্লিকা মিনতিকে নিয়ে গিয়ে অন্য একটি ঘরে মুখোমুখি বসল। খুঁটিয়ে খুঁটিয়ে মল্লিকা মিনতির যাবতীয় ইতিহাস শুনল। আসলে মল্লিকা বাহিরে একটু খিটখিটে প্রকৃতি হলেও মনটি কিন্তু ছিল তার ভারী কোমল। এবং মিনতির ইতিহাস শুনতে শুনতে মল্লিকারও দু চোখের কোণে জল জমে ওঠে। বেচারি মল্লিকা মিনতিকে দু হাতে বুকের মধ্যে টেনে নিয়ে বলে, কোনো চিন্তা নেই তোমার। এখানে এসে পড়েছ যখন, যতদিন তোমার স্বামীকে না খুঁজে পাও এখানেই থাকবে। পরের দিন সকালে মল্লিকা স্বামীকে বললে, ও এখানেই থাকবে। হ্যাঁ, 2-4 দিন থাকুক না। অনুচিতবাবু তার বইয়ের জন্য একজন নায়িকার কথা বলছিলেন। কি বললে? দেখো, ওকে নিয়ে ওসব মতলব করো তো তোমারই একদিন কি আমারই একদিন। আরে না না, তাই বলছি নাকি আমি বলছিলাম, তুমি যা বলছিলে তা হবে না। ভদ্রঘরের বউ যাবে ফিল্মে অভিনয় করতে, ওর জন্য তোমার মাথা ঘামাতে হবে না। ওর যা করবার আমি করব। তা হলে তো ভালোই হয়। তা বেশ। কোনো মতে রতিকান্ত তখনকার মতো স্ত্রীর সামনে থেকে যেন পালিয়ে বাঁচে, কিন্তু ইচ্ছেটা তার মনের মধ্যে কেবলই ঘুরতে থাকে, যেমন করে হোক ওকে ফিল্মে নামাতেই হবে। মিনতি রতিকান্তর গিরেই স্থান পেল, কিন্তু যে কারণে মিনতি জীবন পর্যন্ত সংশয় করে
সরোজিনীর আশ্রয় থেকে অমন করে দোতলা থেকে একতলা রাস্তায় লাফিয়ে পড়ে পালিয়ে এলো, সেই তার সন্ধান সে পেল না। কোনো হদিসই সে করতে পারে না। মাস চারেক মিনতির অতিকান্তর আশ্রয়েই কেটে গেল। মল্লিকা ছোট বোনের মতোই ভালোবাসে মিনতিকে, কোনো দুঃখই তার এখানে নেই। তারপর এক রাত্রে রতিকান্তদের শয়ন ঘরে পাশের ঘরটিতেই রাত্রে মিনতি শয়ন করত। সেদিন মাঝরাত্রে হঠাৎ তার ঘুম ভেঙে গেল পাশের ঘরে রতিকান্ত ও মল্লিকার কথাবার্তায়, এবং তাদের স্বামী স্ত্রীর কথার মধ্যে তার নিজের নামটা হঠাৎ কানে যেতেই মিনতি যেন সচকিত হয়ে ওঠে। সজাগ হয়ে কান পেতে শোনে। স্পষ্ট শোনা যায় ওদের কথাবার্তা। তোমাকে যে বলেছিলাম মিনুর স্বামীর খোঁজ করতে, তার কি করলে? মল্লিকার প্রশ্নে রতিকান্তও জবাব দেয়, তোমার কি মাথা খারাপ হলো? সে আবার একটা বিয়ে, তার আবার স্বামী, কি আবোল তাবোল বকছ? হ্যাঁ, মিনু যার ওখানে থাকতো, ওই যে সরোজিনী নাকি নাম, সেটা তো একটা ডাক সাইটে বেশ্যা। বেশ্যা? হ্যাঁ, খুব সম্ভবত প্রয়াগে গঙ্গা স্নান করতে গিয়ে মিনু ভিড়ের মধ্যে তার মার হাত থেকে ছিটকে ভিড়ের চাপে অজ্ঞান হয়ে যায়। সেই সময় হয়তো ওই ফুটফুটে মেয়েটিকে সরোজিনী দেখতে পেয়ে তুলে নিয়ে আসে। তারপর একটু বড়সড় হলে তারই বৃত্তিতে লাগিয়ে দিয়ে মোটা টাকা লাভের আশায় সে অপেক্ষা করে। সে কি গো? তাই, ওর সব কথা শুনলেই তো বোঝা যায়। বারবনিতাদেরও একটা আইন কানুন আছে। ব্যবসায় লাগানোর আগে ওই রকম একটা বিয়ের অনুষ্ঠান করে। কখনো কোনো মানুষের সঙ্গে বিয়ে দেয়, আবার কখনো মানুষ না পেলে একটা কলা গাছের সঙ্গেই বিয়ে দেয় শুনেছি। সত্যি বলছো? হ্যাঁ। তাহলে ওর কি হবে? ও যে সেই স্বামীকেই সত্যিকারের স্বামী ভেবে হেঁদিয়ে মরছে এখনো। সে আর এসেছে, সে তার কাজ গুছিয়ে সরে পড়েছে। তাই তো বলছিলাম, মেয়েটা যখন আমাদের হাতে এসে পড়েছে, ওর একটা যা হোক হিললে আমাদেরই করে দেওয়া কর্তব্য নয় কি? কি করবে শুনি? তা ওকে স্কুলে ভর্তি করে দিলে কেমন হয়? স্কুলে কলেজে পড়ে তো একেবারে চতুর্বর্গ ফল লাভ হবে। তার চাইতে যদি একটু গান বাজনা নাচ শিখতো তো দুটো পয়সা উপার্জন করতে পারত। তা বেশ, তাই না হয় ব্যবস্থা করে দাও। আহা বেচারি, তাই বলে তোমার ওইসব সিনেমা টিনেমায় কিন্তু নামতে দেবো না বলে রাখছি ওকে। না না, সিনেমায় নামবে কেন? গান বাজনা নাচ জানলে তো এমনিই কত রোজগার হয়। আর পাশের ঘরে অন্ধকারে একাকী শয্যায় শুয়ে শুয়ে মিনতির সর্বাঙ্গ যেন পাথর হয়ে যায়। বিয়েটা তার তাহলে বিয়েই নয়, সমস্ত ব্যাপারটা সে রাত্রে একটা ছেলে খেলা। কিন্তু পুরোহিত তাহলে যে মন্ত্র উচ্চারণ করলো তাও অর্থহীন। তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক সমাজ মেনে নেবে না। কেমন যেন সব গুলিয়ে একাকার হয়ে যায় মিনতি। নিঃশব্দে অশ্রুর ধারা তার দুচক্ষুর কোল বেয়ে গড়িয়ে গড়িয়ে পড়তে থাকে। সব সব মিথ্যা, সব ফাঁকি। না না, এও কি কখনো সম্ভব? তবে যে তিনি সে রাত্রে তার হাত দুটি ধরে বলেছিলেন, তুমিই আমার স্ত্রী, আর কোনো নারী যেন এ জীবনে আমার আসবে না, সেও তাহলে মিথ্যা স্তব? মিথ্যা বলেছেন তিনি? পাশের ঘরে এক সময় স্বামী স্ত্রীর আলাপ থেমে যায়। তিরিজামা রাত্রি উদয় দিগন্তে বিলীন হতে চলে। মিনতির চোখে কিন্তু ঘুম আসে না। ক্রমে অশ্রু এক সময় যায় শুকিয়ে। অশ্রুহীন দুটি চক্ষু শুধু অন্ধকারে নির্নিমেষে একখানে ক্ষণ পরিচিত মুখ খুঁজে খুঁজে ফিরতে থাকি। পরের দিন মল্লিকা সকালে মিনতির মুখের দিকে তাকিয়ে চমকে ওঠে। শুধু রাত্রি জাগরণ নয়, অশ্রুর চিহ্ন যেন ছড়িয়ে রয়েছে। কি হয়েছে রে মিনু? কই, কিছু হয়নি তো দিদি। নিশ্চয়ই হয়েছে। আমার চোখকে তুই ফাঁকি দিবি ভেবেছিস? বল কি হয়েছে? সহসা অশ্রু বাষ্পে দুটি চক্ষু মিনতি ঝাপসা হয়ে যায় যেন। মিনু, আমার কি হবে দিদি? কেন, কি আবার হবে? সব সব তোমাদের কথা কাল রাত্রে আমার কানে এসেছে দিদি। রতিবাবু যা বলেছেন সব তাহলে সত্যি? বিয়ে আমার হয়নি, সবই একটা ছেলে খেলা? মল্লিকা প্রথমটা যেন স্তম্ভিত হয়ে গিয়েছিল। কে জবাব দেবে ভেবে পায় না, কিন্তু পরক্ষণেই মনে হলো ভালোই হলো। এক পক্ষে বুঝি ভালোই হলো। সত্যি কথাটা যা একদিন বলতেই হতো হতভাগিনীকে, দৈবক্রমে সবই তার সে জানতে পেরেছে, ভালোই হলো। একটা গুরুদায়িত্ব থেকে সে নিষ্কৃতি পেয়ে গেল যেন। সস্নেহে মল্লিকা মিনতিকে দু হাত দিয়ে বুকের মধ্যে টেনে নিয়ে বলে,
এমন জগদ্ধাত্রীর মতো রূপ নিয়ে জন্মেছিস, তোর কখনো খারাপ হবে না। আমি বলছি ভগবান তোর ভালোই করবেন, তুই কিছু ভাবিস না। তবু সান্ত্বনা পায় না মিনতি। কেঁদে কেঁদে তার চোখ ফুলে যায়। তার বিয়েটা মিথ্যা, তার স্বামী মিথ্যা, এ যেন ভাবতেই পারে না মিনতি। তারপর মল্লিকায় একদিন বলে, এমনি করে বসে থাকবি কেন? তোর রতিবাবু বলছিলেন তুই গান বাজনা নাচ শেখ, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারবি। তার হয় না দিদি। কেন? কেন হয় না? না, তোমাদের ওপর আর কত অত্যাচার করব, আমার পথ আমিই দেখে নেব। মল্লিকা মিনতির কথা সহসা রেগে ওঠে। বলে, সে তো নিশ্চয়ই রূপ নিয়ে পাখা মেলবি, তাই না? তুমি আমাকে ভুল বোঝো না দিদি। থাক থাক, আর দিদি ডেকে শখ দেখাতে হবে না। যা মরতে চাস যখন, তাই যা, তোর যেখানে খুশি। দিদি, লক্ষ্মী দিদি শোনো। না না, তোর কোনো কথাই আমি শুনতে চাই না। রাগে গড়গড় করতে করতে মল্লিকা ঘর ছেড়ে চলে যায়। কি করবে মিনতি বুঝে পায় না। কিন্তু সত্যিই তো, যাব বললেই বা সে যাবে কোথায়? এ দুনিয়ায় কে তার আপনজন আছে? কে তাকে আশ্রয় দেবে? তার চাইতে গান বাজনা ও নাচ শিখে যদি সে তার পায়ে ভর দিয়ে নিজে দাঁড়াতে পারে, সেটাই ভালো নয় কি? দুদিন পরে মিনতি মল্লিকার সামনে গিয়ে ডাকে, দিদি। মল্লিকা তরকারি করছিল, কোনো সাড়া দেয় না। রাগ করেছ দিদি? তবু সাড়া দেয় না মল্লিকা। বেশ তো, তোমার কথাই শুনবো, ব্যবস্থা করে দাও, শিখবো গান বাজনা। সত্যি বলছিস? হ্যাঁ। কয়েকদিনের মধ্যেই রতিকান্ত উপযুক্ত শিক্ষকের ব্যবস্থা করে দিল মিনতির গান বাজনা ও নৃত্য শিখবার। মিনতিও যেন প্রাণ ঢেলে দিল নাচ গান ও বাজনার মধ্যে। মিনতির গলায় গান শুনে মল্লিকা পর্যন্ত যেন মুগ্ধ হয়ে যায়। কি মিষ্টি সুরেলা কণ্ঠ মিনতির। সন্ধ্যার দিকে মিনতি যখন তানপুরা নিয়ে গান গায়, ওস্তাদের সামনে দরজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক মনে সেই গান শুনে মল্লিকা, বধূ কি আর বলিব আমি, জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হয়েও তুমি, তোমার চরণে আমার পরাণে বান্ধিল প্রেমের ফাঁসি, সব সমর্পিয়া একমন হইয়া নিশ্চয় হইলাম দাসী। মিনতির পায়ের তালে তালে ঘুঙুর যখন ঝুমঝুম শব্দে বেজে ওঠে, মল্লিকা দু কান পেতে শোনে। মেয়েটার এত রূপ, এত গুণ, তবু ভগবান কি ওর দিকে চোখ তুলে চাইবেন না? কিন্তু মিনতি তখন বুঝি সব ভুলে গিয়েছে। সমস্ত দুঃখ যেন তার সুরের মধ্যে হারিয়ে গিয়েছে। এতদিনে সে যেন তাকে খুঁজে পেয়েছে। আজকের মতো এখানেই শেষ হলো নেহারঞ্জন গুপ্তর লেখা উপন্যাস বকুলগন্ধে বন্যা এলো। আজ শুনলেন উপন্যাসটির দ্বিতীয় পর্ব। উপন্যাসটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত অবশ্যই আমাকে জানাবেন। ধন্যবাদ।